শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রণ। চলে যাচ্ছি তার কাছে। হিরো, আপনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। হিরো ২ কার্যদিবসে ডিএসসির প্রধান ইন্ডেক্সের ১১০ পয়েন্ট বৃদ্ধির পরে গত কার্যদিবসে আমরা দেখেছিলাম ১৬ পয়েন্টের মতো একটা নেগেটিভ ট্রেন্ড ছিল। তো এটিকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা, বাজার সংশ্লিষ্টরা, এবং সেখান থেকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূচকের বেশ খানিকটা ওঠানামা রয়েছে এবং এখনও পর্যন্ত ব্রেক ইভেনের আশেপাশে কিন্তু অবস্থান করছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি। হিরো, আপনি জানেন যে নেগেটিভ ইকুইটির অ্যাডজাস্টমেন্টের সময়সীমা কিন্তু জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা জানি যে এটি আসলে বাজারে একটা বিস্ফোরা, তারপরেও অনেকেই মনে করছেন এই মুহূর্তে যদি নেগেটিভ ইকুইটি সেলটা আসে, এটা আসলে বাজার অ্যাবজর্ব করতে পারবে না, কারণ অনেক দিন ধরেই বাজার অনেক ডিফিকাল্টিজ আসলে পার করছে, অনেক চ্যালেঞ্জ পার করছে। তো এই মুহূর্তে আসলে অনেকে দাবি করছেন যে এটা সময়সীমা যেন বাড়ানো হয় আরও এক দফা। আমরা কিন্তু দেখলাম যে ডিবিও কিন্তু চেয়েছে যে এটি যেন ৫ বছরের মতো সময়সীমা বাড়ানো হয়, প্রভিশনিংয়ের যে মেয়াদ তার সময়সীমা। তো এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখছি, আগেও কিন্তু আরও ৫ দফা কিন্তু এটার সময়সীমা, অর্থাৎ প্রভিশনিংয়ের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছিল। এছাড়া আপনাকে জানিয়ে রাখছি দেশের আর্থিক খাত উন্নয়নে এডিবি কিন্তু ৭,০০০ কোটি টাকা ঋণ দিচ্ছে। তো জানিয়ে রাখছি, আমরা দেখতে পাচ্ছি আজকে এখনও পর্যন্ত ডিএসসির প্রধান ইন্ডেক্সটি ব্রেক ইভেনের আশেপাশে অবস্থান করছে, সেই সাথে লেনদেনে কিন্তু ধীরগতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আধা ঘন্টা সময় মাত্র ৩২ কোটি টাকা। সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে ১১৩টি, সেখানে দর হারিয়েছে ১১৪টির, এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি প্রায় ২০০ প্রতিষ্ঠানে কিন্তু দর হারায়নি। তো আজকে একটা পজিটিভ বাজার প্রত্যাশা করতেই পারে সাধারণ বিনিয়োগকারীরা। সেই সাথে জানিয়ে রাখছি, আজকেও আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে সেক্টরটি রয়েছে তার মধ্যে প্রথমে অবস্থান করছে ঔষধ খাত, এবং আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ট্রেন্ড রয়েছে এই খাতে, এবং এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, মোট লেনদেনের প্রায় ১৯%। দ্বিতীয় অবস্থানে বিবিধ খাত, এই খাতেও পজিটিভ ট্রেন্ড রয়েছে, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, মোট লেনদেনের প্রায় ১৪%। এবং তৃতীয় অবস্থানে অবস্থান করছে প্রকৌশল খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে, মোট লেনদেনের প্রায় ১২%। আমরা দেখতে পাচ্ছি এই খাতে একটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে এখনও পর্যন্ত। আমি বলছিলাম যে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি ব্রেক ইভেনে অবস্থান করছে। তো সেক্ষেত্রে আজকে পজিটিভ কন্ট্রিবিউশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাডবিসি প্রায় ১ পয়েন্টের মতো ইন্ডেক্সে যুক্ত করেছে, পজিটিভ কন্ট্রিবিউশন রয়েছে। ব্র্যাক ব্যাংকের 0.43। অন্যদিকে নেগেটিভ কন্ট্রিবিউটরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রিবিউশনের মধ্যে গ্রামীণ ফোনের একটা অবস্থান আছে, প্রায় ২ পয়েন্টের মতো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সে। সেই সাথে স্কয়ার ফার্মাকে আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে ১.১৯ পয়েন্টের মতো। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। হিরো। রহমান রণ, আপনাকে ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক ৩৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৮,৭০৮ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ২১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯,৬৫৪ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৩,৭০৭ পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৩৫৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৫০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮০,১৮২ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৩৮৯ পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। তীব্র হয়ে উঠেছে মেট্রো রেলের একক যাত্রার কার্ড সংকট। কোনো কোনো স্টেশনে একক যাত্রার কার্ড মিললেও দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ভেন্ডর মেশিনও কাজ করছে না, এতে ক্ষুব্ধ যাত্রীরা। তবে কেন এই কার্ড সংকট তা নিয়ে মুখ খুলতে রাজি নন মেট্রো কর্তৃপক্ষ। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্ট।
যানজট ছাড়া দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে মেট্রো রেলের জনপ্রিয়তা বেড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে অধিকাংশ স্টেশনে মিলছে না একক যাত্রার কার্ড। কাজীপাড়া কখনো কাউন্টারে লোক থাকে না টিকিট দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় ঢুকলে বলে আনসার থাকে যে র্যাপিড পাস থাকলে ঢুকেন, আর নতুবা কাউন্টারে টিকিট নেই। টোটাল সব বন্ধ থাকে, শুধুমাত্র র্যাপিড পাসের রিচার্জের ওখানে তারা কিছু একক যাত্রা টিকিট দিয়ে থাকেন। এখানে দাঁড়াইছি বিগত 1 ঘন্টা যাবত, ঠিক আছে। ফার্স্টে মিরপুর 11তে গেছি, তো ওই জায়গায় টিকিট কাউন্টার 3টেই বন্ধ। ব্যাসের 2টা বন্ধ। একটা কাজ করেন, আপনাদের যেহেতু কার্ডের স্বল্পতা আছে, তো সেই স্বল্পতা আপনারা সেই মেশিন থেকে কার্ড বের করে আপনারা ডিরেক্ট ওই কাউন্টারে দিয়ে দেন, মানুষ নগদ টাকা দিয়ে কার্ড নিয়ে নেবে। তারা আমাকে একটা লেম এক্সকিউজ দিল। সরেজমিনে গিয়ে দেখা গেছে মূল প্রবেশ পথেই কার্ড সংকটের কথা লিখে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে নিরুৎসাহিত করা হচ্ছে। অধিকাংশ ভেন্ডর মেশিনও বন্ধ। কাউন্টার আছে 2টা, তার মধ্যে লোক আছে 1জন। এই 3টা মেশিনে 2টা মেশিন চলে, একটা মেশিন বন্ধ। আমরা এখন ওইখান থেকে টিকিট নিব, এখন তো টিকিট কাউন্টার বন্ধ রাখছে, এখন আমরা টিকিট কোথাতে নিব? অনেক সময় ঘন্টা 1.5 ঘন্টাও পার হয়ে যায়, তখন দেখা যায় এর চেয়ে বেশি মনে হয় বাসের জার্নিটা খুব ভালো হয়। কিছু স্টাফদের মিসবিহেভ, খুব খারাপ বিহেভ আচরণ করে এরা টিকিট কাউন্টারে এবং ওই যারা এমআরটি পাশের ওখানে আছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি। ব্যস্ততম নগরী ঢাকা ও কর্মজীবী মানুষদের একমাত্র স্বস্তিক যান এই মেট্রো রেল। এই মেট্রো রেল যেমন কমিয়েছে যাতায়াতে ভোগান্তি, তেমনি বাঁচিয়েছে সময়। কিন্তু হঠাৎ এমন ট্রেনের টিকিটের সংকটে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান চান তারা। মিরপুর 10 মেট্রো রেল স্টেশন থেকে সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আমন মৌসুমে সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাচ্ছেন না কুষ্টিয়ার প্রান্তিক কৃষকরা। তাদের বদলে সরকারি গুদামে ধান সংগ্রহ করছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। জেলা খাদ্য বিভাগ ধান সংগ্রহে প্রচারণা চালানোর দাবি করলেও কৃষকরা বলছেন তাদের জানা নেই। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে কুষ্টিয়ার 6 উপজেলার কৃষকদের থেকে 6,700 টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছেন। অধিকাংশ কৃষক সরকারের ধান সংগ্রহ অভিযানের ব্যাপারে কিছুই জানেন না। কৃষকের কাছে আসে না, এরা ব্যাপারীর কাছ থেকে নেয়, এরা ব্যাপারীর সাথে যোগাযোগ। আমরা ধানের ন্যায্য দাম পাই না। 10-20 মন বিক্রি করার দরকার, তখন এক ব্যাপারী যাই কিনে এসে ব্যাপারী যা দাম দেয় তাই। ধান চাষিদের অভিযোগ, আগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকেরা গোদামে ধান বিক্রি করত, আর এখন বিক্রি করছে অন্য দলের লোকেরা। এখন কাদের কাছে কিনে বাবু, এটা আমি সঠিক বলতে পারলাম না। হ্যাঁ, আমি কিছু জানি না। তবে কর্মকর্তারা বলছেন ধান সংগ্রহ অভিযানের প্রচারে ঘাটতি নেই। কুষ্টিয়ার চিকন ধানটা বেশি উৎপাদন হয় এবং তার বাজার মূল্যটা বেশি, এজন্য কৃষক একটু অনীহা, মানে গোডাউনের মুখী হতে অনীহা, বাজারে বেশি দাম পায়। এবার আমন মৌসুমে ধানের দর কেজি প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 33 টাকা করেছে সরকার। একটা কৃষকের কাছ থেকে ধান যদি আমি 14% ময়েশ্চারের মধ্যে না নেই, তাহলে এই ধানটা আমার এই এলএসডি বা গুদাম সংরক্ষণাগারে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে এখান থেকে উৎপাদিত ক্র্যাশিং করে যে চাল, যেগুলো সরকারি বিভিন্ন চ্যানেলে এবং সামাজিক নিরাপত্তা চ্যানেলে যাবে, তখন কিন্তু চালের মান কিন্তু ভালো হবে না। এই দুইটার কারণে আমরা কিন্তু বিনির্দেশ বহির্ভূত কোনো কনসিডারেশন করে ধান কেনার কোনো সুযোগ থাকে না। ধান সংগ্রহ অভিযানে স্বচ্ছতা আনার দাবি কৃষকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শশা চাষে বাজিমাত সিরাজগঞ্জের কৃষকদের। 2 মাসের ব্যবধানে প্রতি বিঘায় আয় হচ্ছে লাখ টাকা। অন্যান্য ফসলের তুলনায় খরচও কম, হয় বাম্পার ফলন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ দৃশ্য সিরাজগঞ্জের মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া এবং দুর্গানগরের। দেশি ও উপসি জাতের শশার গাছ ফলে ফলে ভরা। জমি থেকে এসব শশা তুলতে ব্যস্ত কৃষক কৃষানীরা। ধান পাটের আবাদের এই ক্রিয়া হাতে কোনো তুলনা নাই, অন্য ফসল তুলনা নাই এই ক্রিয়া হাতে। আমাদের এবার আবাদের খুবই ভালো, এবার যে আবাদটা করছি আমার মনে খুব আনন্দ হচ্ছে। একসময় এসব জমিতে ফলানো হতো ধান সহ অন্যান্য ফসল, এখন অল্প সময়ে লাভজনক ফসলের দিকে ঝুঁকছে কৃষক। দেশে বর্তমানে এই আবাদই সর্বোচ্চ সোনার দামের দাম, সর্বোচ্চ এইটাই ধরেন যে লাভবান ফসল।
বাজারজাতকরণে বড় বর্ধনগাছায় গড়ে উঠেছে শসার পাইকারি হাট। এখানে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা। এটা ঐতিহ্যগত দিক দিয়ে এই এলাকার জন্য একটা উৎসব মুখর, উৎসবের মতো, ঈদের আনন্দের মতো। নাটোর থেকে আসছে এখানে 1400 টাকা এমন খিরা কিনলাম। ভালো মান তো এনে খিরা কিনে আমরা বিভিন্ন দেশে পাঠাই। 100% জায়গার উপরে এলাকার চাষিদের এই খিরা বিক্রির জন্য হাটটা আমরা বসাই। শসা বিপ্লবের এই ধারাবাহিকতা ধরে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে কারিগরি সহায়তা, তাদেরকে বিভিন্ন স্টেজে যে পরামর্শ দেয় সেটা দিয়ে। শসা উৎপাদনে বিঘা প্রতি খরচ সর্বোচ্চ 15,000, বিক্রি হচ্ছে প্রায় লাখ টাকা, আর হাটটিতে প্রতিদিন কেনাবেচা হচ্ছে কোটি টাকার উপর। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।